বিষ্ণুপুর শহরটা জীবন্ত ইতিহাস বইয়ের মতো। একটু চোখ বুজে কল্পনা করলেই মনে হয় আমরাও এই ইতিহাস বইয়ের চরিত্রগুলোর সাথে মিলেমিশে গেছি। মন্দির নগরীর প্রতিটা রাস্তায় ছড়িয়ে আছে ইতিহাসের নানান গল্প। তাই রোদটা অল্প থাকতেই বেরিয়ে পড়েছিলাম শহরের বিখ্যাত সব জায়গাগুলো ঘুরে দেখতে। এই পর্বে আমরা দেখব গড় দরজা ও শুনব লালবাঁধের গল্প, ঘুরব বিখ্যাত মন্দিরে, খেলব রাজদরবারের এক বিশেষ খেলা, আর দিনের শেষে টেরাকোটার দেশে থাকছে এক এলাহি খানাপিনার গল্প। এই পর্বের শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন। আশা করি আমাদের গল্প আপনাদেরকে বিষ্ণুপুর ঘুরতে এলে হেল্প করবে। আমাদের বিষ্ণুপুর সফরের প্রথম পর্বে তো আপনারা দেখেই নিয়েছেন আমরা জয়পুর জঙ্গলটা কিভাবে ঘুরে ফিরে দেখেছি বা এখানে এসে কি খাওয়া দাওয়া করেছি। এই পর্বে আর যা যা বাকি আছে সেগুলো আমরা দুজন মিলে এক্সপ্লোর করব আর গল্পটা শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই। আর ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি রাজপ্রাসাদের গড়দরজার সামনে। আগে এখানে চারিদিকটাই জল ছিল, এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে। বাস দুটো দরজাই রয়েছে, যেটা প্রতীক। ভীষণ ভালো লাগছে, পিসফুল জায়গাটা ভীষণ। তাহলে আর দেরি না করে বিষ্ণুপুর সফরের দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। চল আসুন আমাদের সাথে বিষ্ণুপুরটা ঘুরুন, ভালো লাগবে অবশ্যই। নিজেরা তো অবশ্যই আসবেন, আপাতত আজকে আমাদের সাথে ঘুরুন, চল আমাদের সাথে গল্পটা দেখুন। চল চলুন গল্পের শুরুটা জল দিয়েই করা যাক। মানে এখন যে জায়গাটা আপনারা দেখছেন এটাই সেই ঐতিহাসিক লালবাঁধ। মল্ল রাজাদের রাজধানী বিষ্ণুপুরকে সেই সময় শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্যে তারা এই মালভূমি অঞ্চলে বহু পরিখা খনন করেছিলেন। পরে স্থানীয়দের কাছে সেইগুলোই হয়ে ওঠে সেচ এবং পানীয় জলের প্রধান উৎস। আজও শহরের বিভিন্ন প্রান্তে এরকম বহু পরিখা, দিঘি বা বাঁধ ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে কিন্তু অন্যতম এই লালবাঁধ। এটা কিংবদন্তি যে রাজা রঘুনাথ সিংহ তার প্রিয় রাজনর্তকী এবং সঙ্গীত শিল্পী লালবাইয়ের আবদার মেটাতে শহরের দক্ষিণ পূর্ব প্রান্তে এই দিঘি খনন করিয়েছিলেন আর নাম দিয়েছিলেন লালবাঁধ। তারপর বহু কিছু ঘটে গেছে এই লালবাঁধ বা বিষ্ণুপুরের উপর দিয়ে। যাই হোক, সেটা অন্য গল্প। এখন কিন্তু এই জায়গাটা ভীষণ জনপ্রিয় একটা টুরিস্ট স্পট। সবুজে ঘেরা একটা জলাশয়, দিনের যে কোনো সময় ভীষণ অ্যাপিলিং, আর বোটিংয়েরও ব্যবস্থা আছে। তাই বিষ্ণুপুর ঘুরতে এলে সেটা আপনার সকালে হোক বা বিকালে হোক, একবার কিন্তু লালবাঁধে আপনাকে আসতেই হবে। দেখুন, বিষ্ণুপুর দেখতে এসে তো মন্দির ঘুরে শেষ করতে পারবেন না। তার মধ্যে অন্যতম এই মন্দিরটা হচ্ছে শ্যামরায়ের মন্দির। তো 1643 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির বিশেষত টেরাকোটার কাজের জন্য এটা খুবই বিখ্যাত, কারণ দেয়ালে দেয়ালের প্রাচীনত্ব আর ঐতিহ্য দুটোই রয়েছে। আর প্রতিকটা কাজ এত নিখুঁত, হাতে একটু সময় নিয়ে আসবেন, কারণ প্রতিকটা কাজ আপনি যখন একটার পর একটা দেখতে থাকবেন, ছবিগুলো দেখলে আপনিও বুঝতে পারবেন যে কত ভ্যারাইটি আছে এখানে। রামায়ণ, মহাভারত থেকে আরম্ভ করে পুরাণ সব কিছু একটার সাথে আরেকটা মন্দিরের মানে আলাদা করেছে। প্রত্যেকটা মন্দির কিন্তু আলাদা, প্রত্যেকটা মন্দিরের গঠনশৈলী আলাদা, হিস্ট্রি আলাদা, ইতিহাসটাও আলাদা। তো আমরা যতগুলো পারছি মন্দির নিজেরাও ঘুরছি আর চেষ্টা করছি আপনাদের সাথে। আসুন আমাদের সাথে এই মন্দিরটাও ঘুরে দেখি। টেরাকোটার কাজের অন্যতম উৎকৃষ্ট নিদর্শনই শ্যামরায় মন্দির। ধর্ম আর শিল্পের এক অসামান্য মেলবন্ধন। পঞ্চরত্ন শৈলীতে তৈরি এই মন্দির চার কোণায় চারটি আর মাঝখানে একটি রত্ন বা চূড়া আছে। 1643 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ এই মন্দির প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির তৈরি টালির গায়ে খোদাই করা কাজ দেখলে অবাক হয়ে যেতে হয়। সূক্ষ্ম কাজে কোথাও রামায়ণ, মহাভারত,
কৃষ্ণলীলার পাশাপাশি 10 মহাবিদ্যার মূর্তি খোদাই করা আছে। এরকম উদাহরণ খুব কম আছে যেখানে রাধাকৃষ্ণের মন্দিরে শক্তির উপাসনার উল্লেখ পাওয়া যায়। বিষ্ণুপুরে এলে এই মন্দিরে এসে বেশ কিছুটা সময় কাটাতে একদম ভুলবেন না, কারণ এর সূক্ষ্ম ডিটেলিং আপনার দেখতে এবং বুঝতে বেশ খানিকটা সময় যাবে। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। জোরবাংলা নামটার মধ্যে জড়িয়ে আছে এক অভিনবত্ব। গ্রাম বাংলার কুড়ে ঘরের আদলে তৈরি পাশাপাশি দুটো মন্দির, যেটা জুড়ে রয়েছে এক চূড়া। এটার নির্মাণকর্তা রাজা রঘুনাথ সিংহ, সময়টা 1655 খ্রিস্টাব্দ। এখানকার প্রতিটা ইট যেন সেই সময়কার নিখুঁত গল্প বলে চলেছে। পুরানো দেবগাথা ছাড়াও রয়েছে তখনকার সমাজ জীবনের ছবি। শোনা যায় এখানকার বিখ্যাত স্বর্ণচুরির শাড়ির নকশা এই মন্দিরের বিভিন্ন স্থাপত্যের আদলেই হয়। এসব জায়গা চোখের সামনে থেকে দেখার মজাটাই আলাদা। এই মন্দিরটায় না এলে কিন্তু আপনাদের বিষ্ণুপুর ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেতে পারে। তবে এখানে এত মন্দির আপনি দেখে কিন্তু শেষ করতে পারবেন না, তাই ঘোরার আগে আপনাকেই ঠিক করে নিতে হবে আপনি কোন কোন মন্দিরগুলো ঘুরতে ইচ্ছুক। সেই অনুযায়ী প্ল্যান করে নিন আপনার কাস্টমাইজ হিস্টোরিক্যাল ট্যুরটা। এগুলো কিসের ছবি বলতো? 10 অবতার। এই 10 অবতারের একটা তাসের খেলা হয় এখানে। শুনেছি। একটা কাজ করি, যেখানে এই 10 অবতার তাস তৈরি হয় তাদের বাড়িতে একবার ঘুরে চলে আসি। আচ্ছা, তো যোগাযোগ আছে? যোগাযোগ আছে মানে বহু আগে একবার এসছিলাম। ও, বাড়িটা হয়তো একই আছে। ভদ্রলোকের চল গিয়েই দেখি। চ। এটা হচ্ছে মূলত বিষ্ণুপুর ঘরানার রাজারা এটা খেলতেন। বিষ্ণুপুরের অলিতে গলিতে গ্রামে গঞ্জে চারিদিকে এই খেলার সেই থেকে আজও অবধি কিন্তু এই খেলাটা আছে। আমি চলছি আমাদের বংশের মধ্যে দিয়ে 87 পুরুষে চলছি, 87 জেনারেশন। তো আগামী দিন কি হবে আমি নিজেও জানি না, কারণ আমি যতদিন আছি ততদিন আমি চেষ্টা করে যাব এই শিল্পকলাটাকে যাতে বেঁচে থাকে। তো এই নিয়মগুলো ভীষণ জানতে ইচ্ছে করছে, কিরকম নিয়মটা? যেমন ধরুন, প্রথমত হচ্ছে কি, এটা হচ্ছে 120 পিস তাস নিয়ে খেলা হয়। হ্যাঁ, বিষ্ণুপুর রাজারা খেলতেন। হ্যাঁ, তার মধ্যে দিয়ে এখনো অবধি এই খেলাটা জীবিত আছে, তো আমরা খেলি মাঝে মাঝে। আচ্ছা, তবে এটা খেলার জন্য লাগে 5 জন লাগে। আচ্ছা, 120 পিস তাস খেলার নিয়ে জন্য খেলা লাগে হয় 5 জন প্লেয়ার। আচ্ছা, তো 5 জনের মধ্যে প্রতি জনে তাস পাবে 24টা করে। তা 24 × 5 120 পিস তাস। আগে খেলা হতো, যেহেতু ভগবান বিষ্ণু নিয়ে খেলা হয় সেই জন্য এটা সম্পূর্ণ শুদ্ধভাবে খেলতে হয়। এই 5 জনকার জন্য আগে হতো কি, 5 জনকার জন্য 5টা আসন হতো আলাদা আলাদা, এবং খেলার জন্য তাসের জন্য একটা আসন হতো আলাদা। মোট 6টা আসন হতো। এখন আমরা করি কি, একটা আসন কি, যেমন ধরুন একটা শতরঞ্জিকে আমরা প্রথমত দিয়ে দিলাম। এই শতরঞ্জিটাকে দিয়ে দেওয়ার পরে তার উপরে একটা টেবিল ক্লথ, তখন যাওয়া একটা চাদরকে আমরা দিলাম, দুটো আসন করলাম। তো আমরা, এবং এই তাসটার কিন্তু কেউ কারুকার পার্টনার না, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব খেলা। এটা কিন্তু এদের কিন্তু কোনো দিক নেই। এদের হচ্ছে রাইট সাইড খেলতে পারে এবং লেফট সাইডও খেলতে পারে। এবং এই তাসের জন্য প্রথমত জানতে হবে কি, 10টা অবতার কি জানতে হবে। প্রথমে হচ্ছে 10টা অবতারের মধ্যে দিয়ে, যেমন ধরুন প্রথমে হচ্ছে মৎস্য অবতার। মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, জগন্নাথ, লাস্টে কলিকি। এই যে 10টা অবতার, এই 10টা অবতারের মধ্যে দিয়ে প্রতিটা অবতারের থাকবে কি, দুটো করে থাকবে অবতার। যেমন ধরুন একটা থাকবে মণ্ডপের মধ্যে, একটা থাকবে মণ্ডপের বাইরে। যেটা মণ্ডপের মধ্যে থাকবে সেটা হবে রাজা, যেটা মণ্ডপের বাইরে থাকবে এটা হচ্ছে মন্ত্রী। তাহলে রাজা এবং মন্ত্রী, এদের হচ্ছে প্রত্যেকটা অবতারেরই
প্রত্যেকটা অবতারে 10টা করে সিম্বল আছে। মানে এটা রাজরাজাদের খেলা। আচ্ছা, এরকম তো বহু হয়েছে, রাজারা খেলেছেন তাদের রাজ্যর বিনিময়ে, প্রাসাদের বিনিময়ে, এরকম তো হয়েছে নিশ্চয়ই। নিশ্চয়ই হেরে গেছে সম্পূর্ণ আর তো সব gambling, লুটে গেছে। এটা gambling। সম্পূর্ণ gambling, গ্যামলিং বুঝেছেন তো? এর তাসও হচ্ছে তো কি এক টাইপের গ্যামলিং, হ্যাঁ। জুয়াই। তার মানে আমাদের হাতে যে তাসগুলো আছে, দশাবতার তাস, এগুলো খুব ভয়ঙ্কর তাস। ভয়ঙ্কর তাস বলতে কি যেটা হাত দিয়েছেন, হ্যাঁ। এটা আপনাদের আমি মনে করি অনেক ভাগ্য ভালো, এই কারণেই না এটা হচ্ছে আমার দাদুর হাতের তৈরি। ও বাহ। এটার বয়স কমসে কম ধরে রাখুন প্রায় 130 বছরের মতো বয়স। 130 বছর। সেই তাসটা কিন্তু আপনারা হাত দিয়েছেন। অদ্ভুত। দেখ, হুম। মানে এই ক্রেডিটটা কিন্তু ঘুরে ফিরে সবকিছু যাচ্ছে একটা জায়গাতেই। কোনটা বলতো? আমাদের জার্নিটা অবভিয়াসলি প্লেট অন দ্য উইংস এর জার্নিটা। খুব সুন্দর, খুব এত না বাবা। সুন্দর অনুভূতি। রাজ্যটা চলে যাচ্ছে, তাস তুই রাখ, আমি খেলবো না। এইটা প্রথমত মূলত হচ্ছে কাপড়ের তৈরি। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন পুরোটা কাপড়, এটা কিন্তু কোনো বোর্ড নয়। আচ্ছা এটার মধ্যে 4 থেকে 5 পিস কাপড় আছে। আচ্ছা। এইটা হচ্ছে রোদে যে তালাই হয়, তালাইয়ের ওপর খড়ি মাটি, তেঁতুল বীজের আঠা, কাই বীজের আঠা, সিরিসের আঠা, এই তিনটে মিক্স করে রোদের উপরে পুরোটা প্রলেপের মতন দেওয়া হয় দু পিঠেই। এবারে শক্ত শুকনো, হয়ে যায়। হ্যাঁ, এবারে শুকনোর পর এটা খড়ি মাটি দেওয়া হয় সাদা, এই যে সাদা রাজা দেখতে পাচ্ছেন খড়ি মাটি দেওয়া হয়। এরপর ওটা হচ্ছে মাদুর থেকে পুরোটা তুলে নেওয়া হলো। এরপর মাদুরের যে দাগগুলো থাকে, যেগুলো দেখবেন মাদুরে যে দাগ হয়, হ্যাঁ হ্যাঁ, লাল লাল মতো ছোট লাল, ছোট হ্যাঁ। ছোট। হ্যাঁ হ্যাঁ ওগুলো দাগগুলো এগুলো সব থাকে। হ্যাঁ। তার জন্য এগুলোকে শিলনোড়া দিয়ে পুরোটা বেটে নিতে হয়। শিলনোড়া দিয়ে বাটলে এরকম পুরো প্লেনটা হয়, না হলে প্লেন হবে না। ঠিক। এরপর প্রথম উপকরণটা হচ্ছে এই ভেতরের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেই কালারটা, এই সবুজ কালারটা হচ্ছে সিম পাতার থেকে, যে সিম আমরা খাই, এই সিম পাতা থেকে। তারপর কালোটা হচ্ছে লন্ঠন ঘুষকালি থেকে, হলুদটা হচ্ছে হলদে থেকে, হলুদ যে হলুদ, হ্যাঁ, হলুদ। হলুদ। আর এটা হচ্ছে মার্কেট থেকে কিনতে হয় সাদাটা, সাদা। এটার নাম হচ্ছে জিনক্সাইড, এটা মার্কেট আর থেকে ওই কিনতে হয়। লালটা? লালটা পাথর আছে, 3 রকমের পাথর আছে, 3 রকমের পাথর থেকে 3 রকম কালার বেরোয়। এটা হচ্ছে বিষ্ণুপুর ঘরানার পটচিত্র। যেমন এই পটের মধ্যে দিয়ে প্রথমত হচ্ছে বিষ্ণুপুর যে রাজবাড়ি, এই রাজবাড়িতে এরকম 3টে পট যাবে। হ্যাঁ, এই পটগুলো যাবে, তাদের নাম হচ্ছে, একটা যাবে বড় ঠাকুরন, একটা যাবে মেজ ঠাকুরন, একটা যাবে ছোট ঠাকুরন। 3টে পট যাবে রাজবাড়িতে। এবং বিষ্ণুপুরের যে জমিদার যে বাড়িগুলো আছে, তাদের বাড়িতেও এই পটের পুজো হয়, তারাও কিন্তু এই পট নিয়ে যায়। যেমন বিষ্ণুপুরে এখনো অবধি প্রায় 10 থেকে 12টা পটের পুজো হয়। এবং বিষ্ণুপুরের যে রাজাদের যে আরো শাখা প্রশাখা রয়েছে, যে কুচিয়াকোল রাজবাড়ি আছে, সেই কুচিয়াকোল রাজবাড়িতেও এই পটের পুজো হয়। হ্যাঁ, তো এই পট কিন্তু এখনো অবধি তৈরি করে যাচ্ছি। হ্যাঁ, আগামী দিন হবে কিনা আমি নিজেও বলতে পারবো। এবার সত্যি একটা ছোট্ট ট্রি ব্রেক দরকার। সত্যি কথা বলতে কি, এত রাজা মহারাজাদের গল্প শুনে বা এসব দেখে নিজেদের মধ্যেও কেমন একটা রাজকীয় ব্যাপার ফিল হচ্ছে। তাই ভেবেছি ডিনারটা আজ বেশ রাজকীয় করব। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম ডিনার টেবিলে। হ্যালো, গুড ইভিনিং। এটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা, বিষ্ণুপুরের একমাত্র 3 স্টার হোটেল। এখানে আসুন আপনারা, এখানে আপনারা রুম, তার সাথে পাবেন এখানে টেলস অফ টেরাকোটার মতো ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। এখানে আমরা মাল্টি কুইজিন সার্ভিস করছি এবং তার সাথে আপনারা এখানে ফ্যামিলি বারও পাবেন। তাছাড়া যদি একটা আপনারা অনলি বারের অ্যাম্বিয়েন্স চান, আমাদের সেক্ষেত্রেও একটা অন্য বার আছে, যেটা হলো টিপসি টাউন। আমি প্রত্যেককে বলবো যারা আসছেন এখানে মন্দির নগরীতে, তারা আমাদের এই হোটেল অন্নপূর্ণাতে আসুন স্টেইংয়ের জন্য বা ডাইনিংয়ের জন্য, সবারই জন্য এখানে ওয়েলকাম টু আওয়ার হোটেল অন্নপূর্ণা। আচ্ছা, আমরা কোথায় ডিনার করতে এসেছি সেই পরিচয় পর্বটা হয়তো সারা হয়ে গেছে আপনাদের সাথে। এবার ডিনারে আমরা কি কি খাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমরা অর্ডার করেছি এনাদের একটা ননভেজ প্ল্যাটার, ননভেজ তন্দুর প্ল্যাটার, একটা মেথি নান, চুরচুর নান, একটা which is চুরচুর নান। interesting লাগলো, তাই জন্যই আমরা অর্ডার করলাম। বিষ্ণুপুরে বসে একটা টিপিক্যাল নর্থ Typical. ইন্ডিয়ান নান খাচ্ছি। এখানে আছে একটা আপনার মটর কিমা,
कीमा मटर কিমা, হ্যাঁ। অ্যান্ড one of our all favorite biryani, সবার ফেভারিট বিরিয়ানি, বাট নট দ্য রেগুলার বিরিয়ানি, হ্যাঁ। ইটস আ কাচ্চি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি উইথ আ প্রপার সালান অ্যান্ড আর রায়তা, রায়তা। কি দিয়ে শুরু করবো? চুরচুর নান। ও ফাইন। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, এরা খুব সুন্দর একটা ওয়েলকাম ড্রিঙ্কও দেয় সব গেস্টদের জন্য। এটা খুব টেস্টি, বেশ রিফ্রেশিং, ব্যালেন্স। ব্যালেন্সড। আচ্ছা, আমি না একটা জিনিস নিয়ে খুব কিউরিয়াস হয়ে আছি, কি এই বিরিয়ানির সাথে যে সালানটা দিয়েছেন হুম। আপনারা, এটা কিরকম খেতে? খেয়ে দেখ। পারফেক্ট, পারফেক্ট, খুব ব্যালেন্স, সটল, না চাপ, না কষা, না কোরমা, মাঝামাঝি কিছু একটা, কিন্তু বিরিয়ানির সাথে মেখে খেতে এটা দারুণ লাগে। আমরা খিদের চোটে ফার্স্টেই হামলা করে ফেলেছিলাম মেন কোর্সে, তো এবার বাট কাবাবগুলো দেখে দেখার কাবাব পালা। প্ল্যাটারে এসেছি। কাবাব প্ল্যাটারে একটা গ্রিন চাটনি দিয়েছেন, আরেকটা ওনারা গার্লিক চাটনি দিয়েছেন। গার্লিক চাটনিটা ইজ ভেরি স্পাইসি, ভালো লাগছে। কাবাব প্ল্যাটার থেকে সবার আগে তুলে নিয়েছি এনাদের মাস্টার্ড ফিশ কাবাবটা। এবার এটা খেয়ে দেখার পালা। প্রপার ময়েস্ট, ওয়েল কুক, একটা ঠিকঠাক কাবাবে বা একটা ঠিকঠাক তন্দুরে ভাজা দরকার, এটা তাই আছে। চিংড়িটা তুই খেয়ে চিংড়ির তো প্রন তন্দুরি আমি ট্রাই করছি, আমার ভীষণ ফেভারিট চিংড়িটা, তাই দারুণ জন্যই লাগে। খেয়ে তো ওই বল। জন্য টু গুড। আরেক কামড় দিয়ে বল। আর একটা আমার তো মনে হচ্ছে পুরোটাই খেয়ে ফেলি, না তোর জন্য ছাড়বো না না। না 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 না, অত না, অত খাওয়া যাবে না। তোর ফেভারিট বিরিয়ানি তুই হ্যাঁ। খা, খেয়ে বল। খেতেই হবে। খা। আচ্ছা, এটা ওনারা বললেন কাচ্চি। কাচ্চি মিন্স আই থিঙ্ক ওই কাঁচা মাংস অ্যান্ড রাইস, তাই তো একসাথে কুক করে। এটা অতটাও টিপিক্যাল কাচ্চি বিরিয়ানি নয়, এটাকে সেটিং বিরিয়ানি বলা যেতে পারে, কিন্তু বিরিয়ানিটা খুব ভালো। মানে সারাদিনে এত ঘোরাঘুরির পর বিরিয়ানি মন করছিল, ভয়ও লাগছিল যে এত রিচ খাবার। ওই জন্যই তো আমি অর্ডারটা করলাম, তো তোকে দেখে তো জানি। বিরিয়ানিটা খুব লাইট, এটা লাইটের ভার্সন অফ কলকাতা বিরিয়ানি, কিন্তু চিকেনটা একটু আলাদা কলকাতা বিরিয়ানির থেকে, যেহেতু ওই কাচ্চির ব্যাপারটা হয়তো রেসিপিটা ওনারা ফলো আপ করেছেন। এই সালানটার সাথে আর ওই রায়তা দিয়েছেন, রায়তাটা কিরকম দেখি, কাঁটা চামচে রায়তা খাচ্ছি, আমায় ক্ষমা করবেন, দারুণ লাগছে। এই বিরিয়ানি প্ল্যাটারটার সাথে আমার মনে হয় আলাদা কিছু অর্ডার করার দরকার নেই, না, এটাই একটা কমপ্লিট প্যাকেজ। বিষ্ণুপুর আজ আসি, বাড়ি ফেরার সময় হয়ে গেছে। যে আমাদের এই রোড ট্রিপ ছিল নিস্তব্ধ সময়ের গল্প। জয়পুর জঙ্গলে সবুজের মাঝে নীল আকাশ, ফাঁকা রানবে, বাঁধভাঙা ছেলে মানুষের মতো আনন্দের। আবার গুরুগম্ভীর রাসমঞ্চ যেন বলছিল, আমি এখনো আছি, দেয়ালে কান পাতো, শুনতে পাবে আমায়। আর টেরাকোটার মূর্তিগুলোয় মেখে থাকা মাটির গন্ধে খুব স্পষ্ট ছিল শতাব্দী প্রাচীন শিল্পের ছোঁয়া। সকালে লালবাঁধে গায়ে সোনালি রোদ মেখে একসাথে হাঁটা হোক, বা শ্যামরায়ের মন্দির থেকে বেরিয়ে ওই গাছতলায় একসাথে জিরানো, কিংবা জোরবাংলা মন্দিরের দেয়ালে ছোটবেলায় শোনা পুরাণ বা মহাভারতের গল্পের চরিত্রগুলো খোঁজার চেষ্টা, বারে বারে একটাই কথা মনে হচ্ছিল, ঘড়িটা এত তাড়াতাড়ি চলছে কেন? আরে ঘড়িটার আর দোষ কি, ও তো নিজের কাজ করছিল। আসলে রাজাদের অবসর, প্রেম জড়ানো তাসের খেলায় এত মজে গেছিলাম, বুঝতেই পারিনি কখন সন্ধে হয়ে গেছে। তারপর রাতে রাজকীয় খাবার, ক্লান্তি আর এক রাত শান্তি নিয়ে ঘুমাতে যাওয়া, সেটাও কিন্তু আদপে বুক ভরা স্মৃতি। বিষ্ণুপুর আমাদের বুকের অজানা কোথাও, আর আমরা এখানকার অলিতে গলিতে রেখে গেলাম আমাদের মুহূর্তগুলোকে। জানি এই শহর
সযত্নে আগলে রেখে দেবে আমাদের স্মৃতি। আর এই সব কিছু বন্দী হয়ে থাকলো আমাদের ক্যামেরার ফ্রেমে, আর সাক্ষী থাকলেন আপনারা।